প্রিয় বন্ধুরা, দেশ পরিচালনাতে পুরাতন সরকারের দায়ভার কতটুক? আমরা একটা সরকারের নিয়মতান্ত্রিক পদ্ধতি হচ্ছে ৫ বছর পরে গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সে পরবর্তীতে সরকার গ্রহণ করবে। সরকার গঠন করার পরে আমি মনে করি বর্তমান সরকারের অতীতের সরকারের নামই কখনো উচ্চারণ করা উচিত না। কারণ অতীতের সরকারের কর্মকাণ্ড খারাপ ছিল বিধায়ী জনগণ তাকে ভোট দিয়ে কিংবা আন্দোলনের মাধ্যমে তাকে গদিচ্যুত করেছে। সে অপকর্ম করেছে এটা স্বীকৃত, নচেৎ তাকে কেন ক্ষমতা ছাড়তে হলো? হয় সেটা ভোটের মাধ্যমে, নচেৎ আন্দোলনের মাধ্যমে। যখন আমরা তাকে বারে বারে অ্যাকিউজড করব, তার নামটা উচ্চারণ করব যে বিগত সরকার এটা করেছে সেটা করেছে, আরে বাবা, বিগত সরকার এই অপকর্মগুলো করেছে বিধায় তো আপনাকে আমরা ক্ষমতাতে এনেছি। আপনি যদি সেটা বারে বারে বলে দেন, বিগত সরকারের নামটা মানুষের মন থেকে কখনোই যাবে না। বরঞ্চ তখন কম্পেয়ার করবে যে কথাগুলো বলা হচ্ছে সঠিক না। বিগত সরকারের সময় তো আমি সে সুযোগ, এখন বিগত সরকার যদি এসে বলে তো ঠিক আছে, আমি এই অন্যায়গুলো করেছি, আমার জন্য বিদ্যুৎ পাচ্ছেন না, আমার জন্য ব্যাংকের টাকা পাচ্ছেন না, আমার জন্য গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন, তা ঠিক আছে, আমার সময় তো পেতেন, আমি চলে যাওয়ার পরে পাচ্ছেন না। আমি কি এগুলো সব নিয়ে গিয়েছি? যাইনি। আমি তো দেশেই রেখে গিয়েছি, আমার সময় তো এগুলো দিয়ে আমি আপনাদেরকে চালিয়েছি। সো আমাকে তাহলে আবার ক্ষমতায় নিয়ে আসেন, দেখেন আমি চালাই, আমার সময় আবার পাবেন। না, যে সরকার চলে যাবে আমরা মনে করতে হবে আমরা জিরো থেকে শুরু করব, একদম জিরো থেকে শুরু করব। উই উইল স্টার্ট ভেরি আর্লি অ্যান্ড সারফেস। আমরা কোনো অবস্থাতে বিগত সরকারের নামই উচ্চারণ করবো, ওটা একটা নিষিদ্ধ। ওই আলোচনাটাই নিষিদ্ধ। যাকে আমরা নিষিদ্ধ করে দিয়েছি তাকে নিয়ে আলোচনা করাটা আমি মনে করি একটা নিষিদ্ধ। তার নাম কোথাও থাকবে না, জনগণের মুখেও থাকবে না। তাহলে এটা আমরা জিরো থেকে শুরু করব। যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর একটা কথা আমার খুবই ভালো লাগে। উনি বলেছেন, আমরা অতীতের ভুল ভ্রান্তিকে সংশোধন করে আমরা নিজেরা নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করি। ওনার এই উদারতাকে আমি স্যালুট করি, আই স্যালুট। উনি আমার বয়সী বা আমার চেয়ে একটু ছোট হবেন, ঠিক আছে। ওনার ওনার দৃষ্টিভঙ্গি অত্যন্ত উদার, অত্যন্ত উদার। তবে ওনার প্রতি আমার একটা থাকবে, আমার বন্ধু হিসাবে, আমার বন্ধুই বলি আমি, যেহেতু আমরা প্রায় সমবয়সী। বিভিন্ন মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা না দিয়ে, কার্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা না দিয়ে, আমরা যদি বস্তুর মাধ্যমে সুযোগ সুবিধা দিই, মানুষ যখন ঘরে বসে কার্ডের সুবিধা পেয়ে যাবে, টাকা পেয়ে যাবে, তখন অনেক প্রতারক চক্র তৈরি হবে, তারাই কার্ডের থেকে টাকাটা নিয়ে যাবে। ওই লেভেলে যাবে না, ওই কি বলা যায়, ওই সাহায্যটা যাবে না। যদি ব্যাপারটাকে এমনভাবে করা যায়, তা ওনার উদারতা, যেহেতু উনি বিদেশে বহু বছর ছিলেন, ওনার পিতা যথেষ্ট বাংলাদেশের একজন গ্রেট সৎম্যান ছিলেন। আমার একাধিকবার ওনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে, একাধিকবার। ওনার নিমন্ত্রিত কার্ডও আমার বাসায় আছে, ঠিক আছে, আমার ফাদারকে নিমন্ত্রণ করেছিলেন। আমি যদি কার্ডের সুবিধা না দিয়ে, আমি যদি বস্তুর সুবিধা দিই, আমি যদি কাউকে জ্যামের ভিতরে গাড়িটাকে কোলে তুলে পান না করে দিয়ে রাস্তায় যাতে জ্যাম না হয় সেই ব্যবস্থাটা করি, সেটা উত্তম হবে। আমরা এই গরিব রাষ্ট্রে, এই কি বলা যায়, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে, এটা 100% আমরা দুর্নীতিবাজ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা যে যেখানে যাব সেখানে দুর্নীতি করব। আমরা কার্ড দিয়ে সাহায্য করে রাষ্ট্রের অর্থনীতিকে বরঞ্চ ওটা যদি ডেভেলপমেন্ট খাতে লাগাই, তাহলে আমাদের উন্নতিটা বেশি হবে। ওইখান থেকে মানুষ কাজ করবে। সহজ কথা, মানুষ কাজ করে টাকা পাক, বসে বসে পাওয়ার দরকার নেই। তাহলে আমরা অলস জাতি, না পারলে কাজ করি না। দরিদ্ররা কেন আরও দরিদ্র হয়? তারা প্রতিদিন যে টাকা আর্ন করে, ওই টাকা দিয়ে যতদিন তাদের খাবার চলে অতদিন তারা কাজে নামে না। পরবর্তীতে কী করে, ওই টাকা শেষ হলে আবার কাজে নামে। মানে একটা মানুষ কাজ করলে ঠিকমতো, এই দেশে তো প্রচুর আর্নিং। একটা লোকের সর্বনিম্ন মজুরি হচ্ছে 1,000 টাকা, মাসে 30,000 টাকা। একটা লোকের কি, একটা গরিব লোকের থাকতে খাইতে কি 30,000 টাকা লাগে? কোনোভাবেই লাগে না। 5,000 টাকা ঘর ভাড়া দিলে একটা রুমে থাকতে পারে। একজনের খেতে 5-6 হাজার টাকা, ওই 10,000 টাকাতেই একটা লোকের চলে। তো একটা পরিবার তো অনেক লোক কর্ম কর্ম তাদের দেখবেন তাদের কোনো সঞ্চয় নেই। আর সঞ্চয় করলেও তারা এমন একটা সেক্টরে যে সঞ্চয় করে, গরিবের টাকা মানি, গরিবের সঞ্চয় মানি হচ্ছে বড়লোকের লাভ।
কিছু ভুইপোর প্রতিষ্ঠান আছে, তারা বেশি লাভ দেখিয়ে কী করে এই গরিবের টাকাটাকে তারা তাদের পকেটস্থ করে। এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক বোঝার ভুল। একটা কথা বুঝতে হবে যে যেখানে গুড় বেশি, মিষ্টি বেশি, সেখানে কিন্তু পিপিলিকার খেতে হবে, আপনাকে বর্জ্য খেতে হবে, কারণ ওখানে পিপিলিকাও আসে। কিছু আইডিওলজিক্যাল ভুল আছে। আমি একজন সাধারণ জনগণ হিসাবেও আমি সরকারকে পরামর্শ দিতে পারি, যেটা গণতন্ত্রে আমার ভোটে যেহেতু সরকার হয়েছেন, তাহলে আমার ভোটে যদি সরকার হয়ে থাকেন তো আমি সরকারকে পরামর্শ কেন দিতে পারবো না? কারণ আমি সরকার তৈরি করার ক্ষেত্রে আমি তো সাপোর্ট করেছি, তাই না? আমার সরকারের সবচেয়ে বড় গুণ হচ্ছেন ওনার চিন্তা সৎ, ওনার চিন্তা, যেহেতু সরকার প্রধান ঠিক আছেন, সেক্ষেত্রে রাষ্ট্র ঠিকভাবে চলবে। খালি কিছু চিন্তা পরিকল্পনার প্রবলেম আছে। আর মন্ত্রী পরিষদ খুব বাড়িয়ে খরচ বাড়ানোর কোনোই দরকার নেই। একটা রাষ্ট্র চালাতে প্রধানমন্ত্রীর, একজন বিচক্ষণ প্রধানমন্ত্রীর কয়েকটা স্ট্রং হ্যান্ডস থাকলেই চলে। আমি একটা সিগনেচারের জন্য একটা সরকারি অফিসে, আপনি জানেন, আজকে 20টা দিন যাবৎ একটা সাইনিংয়ের জন্য আমি 20টা দিন যাবৎ অপেক্ষা করছি, যেটা 1 সেকেন্ডের বা ধরবে, সিগনেচার করে দেবে, সব কিছু ঠিক আছে। আজ না কাল, কাল না পরশু ঢাকা থেকে আমি সাভার যাচ্ছি, হয়তো হচ্ছে তো হচ্ছে না। এভাবে রাষ্ট্র চলে না বাবা, এভাবে রাষ্ট্র চলে না। কোনো রাষ্ট্রের উন্নয়ন হয় না। আপনি যখন একটা করবেন, ওটাকে বলা হয় ওই রাষ্ট্রকে যখন আপনি একটা ফাইলের মধ্যে বন্দি করে ফেলবেন, রাষ্ট্রকে যখন একটা অফিসে বন্দি করে ফেলবেন যে একটা সরকার চলে গেলেই দুদককে সক্রিয় হতে হবে, তখন ওই রাষ্ট্রে চলবে না। যে রাষ্ট্রের নৈতিকতার বালাই নেই, সে রাষ্ট্র কখনো চলবে না। ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল। রাষ্ট্রই তখন একজন আরেকজনের ঘাড়ে দোষ দিবে। আমরা পুরাতন সরকারকে যতই দোষারোপ করি, তাতে আমরা বিদ্যুৎও পাবো না, গ্যাসও পাবো না, ব্যাংকের চেকের ডিজনারটাকে আমরা কমাতে পারবো না। আমাদের উচিত হলো আমাদের এখন যা আছে এগুলো দিয়ে আমরা সামনে আগাবো, এবং সবাইকে কোঅপারেট করতে হবে। গ্যাস নাই, আমি আন্দোলন শুরু করে দিলাম রাস্তা, যাতে কি সরকার কি গ্যাস কি পকেটে নিয়ে বন্ধ করে রেখেছে? বিদ্যুৎ কি সরকার ইচ্ছা করে দিচ্ছে না? ব্যাপারটা তা না। যদি গ্যাস না থাকে, আমাদেরকে ওই গ্যাস যখন আসে আমাদেরকে সাশ্রয়ীভাবে সেটা ব্যবহার করতে হবে। আমাদেরকে যদি বিদ্যুৎ না আসে, তাহলে যতটুকু বিদ্যুৎ আসে আমাদের আইপিএস বা সোলার ব্যবস্থা করতে হবে, আমাদের সাশ্রয়ী হতে হবে, তাহলেই আমাদের ডেভেলপমেন্ট হবে। এখন অনেকে আপনারা বলেন যে এই কথা বলি তো আপনি ভোট নিয়েছেন, যে গ্যাস দিবেন, বিদ্যুৎ দিবেন। হ্যাঁ, আমি বলি, সরকার বলেছে আমি গ্যাস দিব, বিদ্যুৎ দিব, কথা যেমন সত্য, আমি তো এটা বলি নাই যে মাসের মধ্যে 365 দিনই আমি গ্যাস দিব, বিদ্যুৎ দিব। সরকার কি এটা বলছে? এটা তো সরকার বলে নাই। বা একদম নন স্টপ দিব, আসবে তো আসবে, যা করে খোদা, মরণের আগ পর্যন্ত এই গ্যাস বিদ্যুতের কোনো ঘাটতি হবে না। ঘাটতি হবে না, আপনি আসবে কোত্থেকে? বাংলাদেশ কি গ্যাসে স্বয়ংসম্পূর্ণ, বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ? তা আপনি যখন ভোট দিয়েছেন, এখন যে ক্লেম করেন, আপনার তো বোঝা উচিত ছিল যে আমি, সরকার যদি বইলাও থাকে যে গ্যাস দিবে কোত্থেকে, সে আইসা 6 মাসের মধ্যে 15 বছরের জঞ্জাল, মাঝখানে 2 বছরের সিস্টেমহীনতা, সরকার 1 বছরের সব একদম উজাড় করে দিবে আপনাকে? এটাও তো আপনাকে ভাবতে হবে রে বাবা। আপনারই তো সন্তানরা কেউ না কেউ সরকারে আছে, আমাদের সন্তানরাই তো আছে, তাই না? তো এই জিনিসটা চিন্তা করে তারপরে কথা বলতে হবে। খালি মানুষকে দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে, দোষারোপের সংস্কৃতি বাদ দিতে হবে, দোষারোপের মেন্টালিটি বাদ দিতে হবে। যা করেছে সব করছে কুদ্দুসের মায়। কুদ্দুসও কিছু করে না, কুদ্দুসের বাপেও কিছু করে না। নো, এই যে কুট্টাই পাইন্ডা মারছে, একটা কথা আছে না, যে কুট্টাই পাইন্ডা মারছে, কুট্টাই পাইন্ডা মারছে, একটা গল্প আছে, এটা এখন বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। ওই যে একটা গান আছে না, ও শাম কুছ अजीबी थी ये शाम भी अजीबी है ओ पल भी पास पास थी ओ আজি भी গরিবি হে। ওই আমরা ওই আজীবী গরিবই থেকে যাব, আমাদের আর কোনো উন্নয়নের সম্ভাবনা নাই। কারণ আমরা একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকি, একজন আরেকজনকে অ্যাকিউজড করি। তার জন্য সবসময় বলতে হবে কুইটাই পাইনটা মারছে, পাইন মারছে মানে বাসটা দিছে কুইটটা, কিন্তু রানছে যে তার কোনো দোষ নাই। করছে কে? করছে তোমার তরকারি, করছে তোমার মায়, এর লেগে দোষ হয়েছে। কারণ আর রানছে তো আমার বউ যেহেতু রানছে, রান্ধনের দোষ নাই, দোষ হয়েছে কুটনের। এই সংস্কৃতি যতদিন থাকবে ততদিন সুফি শাহের কথায় ভাষ্যমতো কোথাও কোনো শান্তি হবে না, ডেভেলপমেন্ট হবে না।
আমার চ্যানেলটা দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। সবসময় সত্য কথা জানতে পারবেন, যেটা কখনোই কারো মুখে শুনেন নাই।